উচ্চ মাধ্যমিক শ্রেণীর বন্ধুরা, তোমাদের সামনে আজকে আমি আবারও হাজির হলাম আরও একটি ক্লাসের উপস্থাপনা করবার জন্য। তোমাদের ইন্টারমিডিয়েটের যে পাঠ্যসূচি, সে পাঠ্যসূচিতে একটি কবিতা সবসময় পাঠ্য থাকছে এবং আমাদের উচ্চ মাধ্যমিকেও এটি ছিল, পাঠ্য ছিল। তো এটি হচ্ছে বিভীষণের প্রতি মেঘনাদ। আমি এই কবিতাটি নিয়ে আলোচনা করব আজকে। তো শুরুতেই কিছু কথা তোমাদেরকে বলতে হয়, আর তা হচ্ছে তোমার মাইকেল মধুসূদন দত্ত, উনি বাংলা সাহিত্যে সফল মহাকাব্য রচয়িতা হিসেবে, মহাকবি হিসেবে সারা বিশ্বে পরিচিত। এবং ওনার পরে আরেকজন কবির নাম করতে হয়, তিনি শ্মশান মহাকাব্যের কবি কায়কোবাদ। এই দুজন কবি মূলত আধুনিক বাংলা সাহিত্যে মহাকাব্যের রচয়িতা। এরপরে কিছু চেষ্টা যে হয়নি মহাকাব্য রচনার, তা কিন্তু নয়। আমরা দেখতে পেয়েছি নবীনচন্দ্র সেন, হেমচন্দ্র সেন সহ আরও অনেক একটি ধারা মাইকেল মধুসূদনের অনুসরণে, কায়কোবাদের অনুসরণে মহাকাব্য রচনায় ওনারা ব্রতী হয়েছিলেন, চেষ্টা করেছিলেন। কিন্তু আমাদের যে সাহিত্যের তুলাদণ্ডে মহাকাব্য হিসেবে সফল মহাকাব্য মেঘনাদ বধ এবং মহাশ্মশান, এটি বাংলা সাহিত্যের নয়, আমরা যদি দাবি করি বিশ্ব সাহিত্যেরও একটি অমূল্য সম্পদ। তো মেঘনাদ বধ কাব্যের যে পটভূমি, সেটি হচ্ছে রামায়ণের যে কাহিনী, সেই কাহিনী থেকেই আমাদের এই মহাকাব্য মেঘনাদ বধ রচিত হয়েছিল। মাইকেল মধুসূদন দত্ত রচনা করেছিলেন এবং মূলত তিনি হিন্দু ধর্মের অনুসারী ছিলেন বলেই ছোটবেলায় তিনি তার মা সহ যারা বড়রা ছিলেন তার পরিবারে, তাদের কাছ থেকেই, তার পরিবারের যে বিভিন্ন ধর্মীয় আলোচকরা ছিল তাদের কাছ থেকেই, পরিবারের সদস্যদের কাছ থেকে রামায়ণের কাহিনীগুলো শুনেছিলেন। এবং এক পর্যায়ে তিনি মেঘনাদ বধ কাব্য রচনা করার জন্য উনি চেষ্টা করলেন এবং তার এই চেষ্টা তাকে বাংলা সাহিত্যে তথা বিশ্ব সাহিত্যে একটি অসামান্য স্থান দিয়ে দিল। তো মেঘনাদ বধ কাব্যের আমরা যদি আলোচনা করি তাহলে দেখতে পাবো রামায়ণের যে কাহিনী, রাজা রামচন্দ্র তিনি ছিলেন একজন রাজা এবং রাজপুত্র থাকাকালে তিনি আমাদের যে পার্শ্ববর্তী দেশ ভারত রয়েছে, সেখানেই ছিল রাজা রামের বাসস্থান এবং তিনি ছিলেন অযোধ্যার রাজা দশরথের জ্যেষ্ঠ সন্তান। তার মা মৃত্যুবরণ করলে তিনি রাজা দশরথ আর একজন রানী গ্রহণ করেন এবং রামের ভাই ছিল লক্ষণ, যিনি বড় রানীর গর্ভে যারা দুজনই বড় রানীর গর্ভে জন্মগ্রহণ করেছিলেন। এরপরে ছোট রানীর গর্ভে জন্ম নেয় ভরত। তো এক পর্যায়ে রাজা রামচন্দ্রকে, অযোধ্যার রাজা দশরথ রামচন্দ্রকে, আমি এভাবেই আলোচনাটি এগিয়ে নিচ্ছি, রামচন্দ্রকে বনবাসে যাওয়ার নির্দেশ দেয়, কারণ এটি ছিল একটি প্রাসাদ ষড়যন্ত্র। তো রামচন্দ্র বাবার আদেশ শিরোধার্য করে অযোধ্যার বনবাসের জন্য রওনা হয়ে যান এবং সাথে তার অনুগামী হয় তার ভাই লক্ষণ এবং স্ত্রী সীতাকে নিয়েই তিনি ওখানে চলে যান। এবং তার ভাই ভরত, সে রামের একজন কনিষ্ঠ ভাই হিসেবে রাজ্য পরিচালনা করেন তার পিতা দশরথের মৃত্যুর পর।
তো রাজা রামচন্দ্র যখন অযোধ্যার বনে বসবাস করছিলেন, ঠিক সেইখানে অযোধ্যার পার্শ্ববর্তী যে সমুদ্র, ভারত মহাসাগর, তার ওপারেই ছিল লঙ্কা, অর্থাৎ বর্তমান শ্রীলঙ্কা। লঙ্কার রাজা রাবণের বোন সুপর্ণখা। সুপর্ণখা একসময় ভ্রমণে বের হয় পুষ্পক রথে চড়ে, পুষ্পক রথে চড়ে। তো এই পুষ্পক রথে ভ্রমণ করতে করতে অযোধ্যার জঙ্গলের এদিকে আসেন এবং একসময় দেখতে পান রাজা রামচন্দ্রকে। তখন তিনি রাজা রামচন্দ্রের কাছে একটি প্রস্তাব দেন যে আমাকে স্ত্রী হিসাবে আপনি গ্রহণ করুন। রাজা রামচন্দ্র সুপর্ণখাকে গ্রহণ তো করেইনি, বরং তাকে তাড়িয়ে দিয়েছিল অনেকটা রাগান্বিত হয়ে। এবং সুপর্ণখা গিয়ে তার ভাই রাবণের কাছে নালিশ জানায় যে আমাকে অযোধ্যার বন থেকে একজন সুদর্শন যুবক আমাকে তাড়িয়ে দিয়েছে। তখন রাবণ অযোধ্যার জঙ্গলে চলে আসে ছদ্মবেশ নিয়ে। তো তখন হঠাৎ করে একসময় একটি আওয়াজ শুনতে পায়, দুঃখিত, তখন হঠাৎ করে একটি স্বর্ণমৃগ, সোনার হরিণ দেখতে পায় রামচন্দ্রের স্ত্রী সীতা। সীতা বলেন যে এই হরিণটিকে ধরে নিয়ে এসো। তো রামচন্দ্র বলেন যে এটি একটি মায়া হরিণ, মন্ত্র বলে এটিকে স্বর্ণ হরিণ হিসাবে রূপ দেওয়া হয়েছে। তখন সীতার পীড়াপিড়িতে রামচন্দ্র চলে যায় সেটিকে ধরতে। এটি ছিল মূলত রাবণের একটি জাদুর কৌশল। তো সেখানে যাওয়ার পরে একটি চিৎকার ভেসে আসে, বাঁচাও বাঁচাও, রামচন্দ্রের কণ্ঠে। সীতা তখন খুব আকুলি বিকুলি করতে থাকে যে রামচন্দ্রকে হয়তো কেউ আক্রমণ করেছে। লক্ষ্মণ ছিল সীতার পাহারায়, লক্ষ্মণ যেতে চাইছিল না। সীতা তাকে অত্যন্ত ক্রুদ্ধ স্বরে তাকে তার ভাইয়ের সাহায্যে পাঠায়। ঠিক তখন রাবণ সেখানে আবার একজন সাধু সন্ন্যাসীর বেশে চলে এসে সীতার কাছে ভিক্ষে চায়। সীতা তখন লক্ষ্মণের দেয়া একটি সীমারেখা, সেই সীমারেখার মধ্যে থেকে ভিক্ষা দিতে চেষ্টা করে। তখন রাবণ সেটিকে উপেক্ষার দান গ্রহণ করবে না বলে জানায় এবং সীতা তখন সেই সন্ন্যাসীর কথায় অনেকটা বিভ্রান্ত হয়ে তার দেবর লক্ষ্মণের দেয়া যে সীমারেখা তার বাইরে চলে যায় এবং তখনই রাবণ তাকে ধরে ফেলে এবং তাকে জোর করে নিয়ে যায় লঙ্কায়। এই ছিল শুরু, রাম রাবণের যুদ্ধের শুরু। এবং সীতাকে উদ্ধারের জন্য তখন রামচন্দ্র তার দলবল সহ সলা পরামর্শ করেন এবং এক পর্যায়ে বানররাজ সুগ্রীব সে প্রস্তাব দেয় যে অযোধ্যার যে জঙ্গল এবং লঙ্কা তার মাঝখানে কিছু ছোট ছোট দ্বীপ আছে, এই দ্বীপ দিয়ে কত দূর যাওয়ার পরে দেখা যায় সমুদ্র। তো সুগ্রীব প্রস্তাব দেয় যে সেখানে বানর দল, তার যে হনুমান বাহিনী, তারা একটি বাঁধ তৈরি করে দেবে এবং সেই বাঁধ দিয়ে রামচন্দ্র তার বাহিনী নিয়ে লঙ্কাকে অবরোধ করবে। এরপর রামচন্দ্র সেখানে চলে যায়, বানররাজ সুগ্রীবের করা বাঁধের ওপর দিয়ে লঙ্কা গিয়ে অবরোধ করে এবং সেখানে লঙ্কায় অবরোধের পর রামচন্দ্র যখন অবস্থান করতে থাকে তখন রাবণের ভাই বিভীষণ সে রামচন্দ্রকে একজন দেবতা হিসাবে সে বুঝতে পারে এবং বুঝতে পেরে সে চলে আসে রামচন্দ্রের পক্ষে। তো এই ছিল মূলত ঘটনাটি। এরপরে বিভীষণ রামচন্দ্রের যে ভাই লক্ষ্মণ তাকে নিয়ে রাবণের যে প্রাসাদ সেখানে যায়, অত্যন্ত গোপনে ছদ্মবেশে যায়। যাবার পরে সেখানে মেঘনাদ ছিল নিকুম্ভিলা যজ্ঞাগার, অর্থাৎ একটা পূজা করার মন্দির। এই নিকুম্ভিলা যজ্ঞাগারে প্রবেশ করে রাবণকে নিয়ে, দুঃখিত, সেখানে লক্ষ্মণকে নিয়ে বিভীষণ প্রবেশ করে এবং বিভীষণকে দেখে মেঘনাদ অবাক হয়ে যায় যে তার চাচা, তার বাবার ভাই বিভীষণ কি করে তাদের শত্রুপক্ষীয় লক্ষ্মণকে নিকুম্ভিলা যজ্ঞাগারের গোপন পথ দেখিয়ে নিয়ে আসে। তখনই বিভীষণের প্রতি কিছু কথা মেঘনাদ
বলে। এবং এই কথাগুলো থেকেই এই কবিতার শিরোনাম হয়েছে বিভীষণের প্রতি মেঘনাদ। তো যাই হোক, শিক্ষার্থীরা, আমি পরবর্তী ক্লাসে তোমাদেরকে এই কবিতাটি আবারও পরবর্তী আলোচনায় নিয়ে আসবো তোমাদের সামনে। আজকের জন্য এখানেই শেষ। ধন্যবাদ।